অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস মহাজন ফ্রান্স সফর করছেন। কি করছেন তিনি সেখানে, তা নিয়ে নানা মুনি নানা মত। কিন্তু যাওয়ার আগে তিনি আমেরিকান দূতাবাসের মধ্যস্থতায় তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বলে খবর বেরিয়েছে। কিন্তু তাতে কি সিদ্ধান্ত হয়েছে তা নিয়েও নানা জনে নানা কথা বলছেন। আসুন তাহলে বোঝার চেষ্টা করি হঠাৎ ঈদের জামায়াত বাদ দিয়ে ইউনূসের প্যারিস যাওয়ার আগে পিছে কি রহস্য আছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহে একটি বিষয় খুব স্পষ্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই পুরোপুরি রাজনীতির বাইরে ছিলেন না, বরং 2024 সালের 5ই আগস্টের পর থেকে তিনি বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছেন বটে, কিন্তু তার বহু আগে থেকেই তিনি এই ক্ষমতা পাওয়ার জন্য কাজ করে গেছেন। আর এখন তিনি ক্ষমতা থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছেড়ে দিলেও তার প্রভাব, যোগাযোগ, আন্তর্জাতিক নেটওয়ার্ক যে অটুট রয়েছে এবং তিনি আবারও ক্ষমতা নেওয়ার জন্য যেসব গুটি চালাচালি করছেন, সাম্প্রতিক ঘটনাগুলো সেই ইঙ্গিতই দিচ্ছে। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী গত 26শে মে রাতে ঢাকার গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন বলে আলোচনা চলছে। বৈঠকের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই, কিন্তু রাজনীতিতে অনেক সময় ঘটনাটির অস্তিত্বের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার পরবর্তী ঘটনাক্রম। আর এখানেই আমরা দেখতে পাচ্ছি বৈঠকের পরদিন ভোরেই ইউনূস প্যারিস চলে গেলেন। প্রশ্ন হলো, এই সফর কি শুধুই ব্যক্তিগত? যদি ব্যক্তিগতই হয় তাহলে এত গোপনীয়তা কেন? কেন রাষ্ট্রীয়ভাবে বিষয়টি গোপন করা হলো না? কেন কোনো আনুষ্ঠানিক কর্মসূচি আগে থেকে প্রকাশ করা হয়নি? রাজনীতিতে সময় নির্বাচন অনেক কিছু বলে দেয়। ঈদের ঠিক আগে এমন এক সময়ে যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন সমীকরণের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ইউনূসের প্যারিস যাত্রা নিছক অবকাশ যাপন হিসেবে ব্যাখ্যা করা কঠিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো 2024 সালের আগস্টে ইউনূসও প্যারিস থেকেই ঢাকা এসেছিলেন। তখন বলা হয়েছিল তিনি দেশের সংকটকালে দায়িত্ব নিতে এসেছেন। ফলে প্যারিসের সঙ্গে তার রাজনৈতিক জীবনের একটি বিশেষ প্রতীকী সম্পর্ক তৈরি হয়েছে। সেই একই শহরে আবারও তার সক্রিয় উপস্থিতি স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উত্থাপন করছে। সংযুক্ত তথ্য অনুযায়ী প্যারিসে অবস্থানকালে ইউনূস একাধিক বৈঠকে অংশ নিয়েছেন বলে দাবি করা হচ্ছে। বিশেষ করে ফ্রান্সের অভিজাত লি ব্রিস্টল হোটেলে তার যাতায়াত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে এবং এটি প্রকাশ করেছেন ব্লিটজ সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। অভিযোগ উঠেছে যে সেখানে তুরস্ক, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু ব্যক্তির সঙ্গে বৈঠক হয়েছে, যদিও এসব দাবির স্বাধীন নিরপেক্ষ যাচাই এখনো প্রকাশ্যে আসেনি। তবে রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন আসল প্রশ্ন বৈঠক হয়েছে কি হয়নি তা নয়, বরং প্রশ্ন হলো ইউনূস এখনো কি বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণে একটি সক্রিয় ফ্যাক্টর হিসেবে কাজ করছেন। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, গত কয়েক মাসে আওয়ামী লীগের পুনর্গঠন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আন্তর্জাতিক পরিসরে আওয়ামী লীগের কূটনৈতিক তৎপরতা এবং দেশের অভ্যন্তরে রাজনৈতিক মেরুকরণ নতুন মাত্রা পেয়েছে। এই বাস্তবতায় যারা 2024 সালের ক্ষমতা পরিবর্তনের নেপথ্যে ছিলেন বলে সমালোচকদের দাবি, তারা নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবেন না। ফলে ইউনূসের প্যারিস সফরকে অনেকে ভবিষ্যৎ রাজনীতির পরিস্থিতির প্রস্তুতি হিসেবেও দেখছেন, বিশেষ করে যদি তিনি মনে করেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রবাহ তার কাঙ্ক্ষিত পথে এগোচ্ছে না, তাহলে আন্তর্জাতিক যোগাযোগগুলো সক্রিয় রাখার প্রয়োজন তার জন্য স্বাভাবিক। আরেকটি দিকও উপেক্ষা করা যাবে না, বর্তমান সরকার কার্যত ইউনূস সরকারের ধারাবাহিকতার মধ্য দিয়েই ক্ষমতায় এসেছে বলে সকলেই বিশ্বাস করে। সেক্ষেত্রে তারেক রহমান এবং ইউনূসের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এমন ধারণা বাস্তবসম্মত নয়, বরং দুই পক্ষের মধ্যে বোঝাপড়া, সমন্বয় কিংবা ভবিষ্যৎ কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হওয়াটা রাজনীতির স্বাভাবিক নিয়ম। তাই গুলশানে কথিত বৈঠক এবং পরদিন প্যারিস যাত্রাকে একই সূত্রে গাঁথা ঘটনা হিসেবে দেখাটা অযৌক্তিক হবে। আরো একটি প্রশ্ন রয়েছে, যদি ইউনূসের রাজনৈতিক অধ্যায় সত্যি শেষ হয়ে যায়, তাহলে আন্তর্জাতিক কূটনৈতিক মহল, পশ্চিমা শক্তি, বিভিন্ন বিদেশি সংস্থার সঙ্গে তার যোগাযোগ এত সক্রিয় কেন থাকবে? কেন তাকে ঘিরে এখনো আগ্রহ সকলের? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আজ নেই, কিন্তু আমরা বুঝতে পারি ইউনূসের উত্থান থেকে এ পর্যন্ত আসা নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই যে ক্ষমতার কেন্দ্র থেকে যারা সরে যান
তারা সবাই প্রভাব হারান না। অনেক সময় আনুষ্ঠানিক ক্ষমতার বাইরে থেকেও তারা বড় রাজনৈতিক খেলোয়াড় হয়ে থাকেন। ইউনূস যেমনটি খেলেছে বিগত বছরগুলোতে এবং এখনো খেলছেন। ইউনূসের বর্তমান অবস্থানও অনেকটা সেটাই মনে হচ্ছে। তিনি হয়তো আর প্রধান উপদেষ্টা নন, কিন্তু তিনি কি পুরোপুরি অবসরপ্রাপ্ত? ঘটনা প্রবাহ অবশ্য সে কথা বলছে না। তাহলে তিনি কি প্রেসিডেন্ট হচ্ছেন? সে কথাও এখন বলা যাচ্ছে না। বরং প্যারিস সফরের চারপাশে তৈরি হওয়া গোপনীয়তা, কথিত গোপন বৈঠক, বিদেশি যোগাযোগ এবং রাজনৈতিক জল্পনা অনেক বার্তা দিচ্ছে। বাংলাদেশের ক্ষমতার খেলায় ইউনূস এখনো একটি প্রাসঙ্গিক চরিত্র। তিনি মাঠের বাইরে আছেন নাকি মাঠের আড়াল থেকে নতুন খেলার প্রস্তুতি নিচ্ছেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই কারণেই ইউনূসের প্যারিস সফরকে কেবল একটি বিদেশ ভ্রমণ হিসেবে দেখা কঠিন। এটি হয়তো ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের একটি অংশ, হয়তো নয়, কিন্তু এতটুকু নিশ্চিতভাবে বলা যায় এই সফরের প্রকৃত তাৎপর্য বোঝা যাবে আগামী কয়েক মাসের রাজনৈতিক ঘটনা প্রবাহে। তখনই স্পষ্ট হবে প্যারিস সফর ছিল নিছক ব্যক্তিগত সফর নাকি বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায়ের নীরব প্রস্তুতি। সময় বলবে, সময় এগুচ্ছে। ভালো থাকবেন সবাই।